প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ের ফার্টিলাইজেশন বা নিষেক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিষেক বিষয়টি আলোচনা করছি। নিষেক হয় ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে। আমরা আগেই বলেছি যে ওভিউলেশন যখন হয় সেটা কিন্তু ডিম্বাণু নয়, সেকেন্ডারি উসাইট বা গৌণ পরডিম্বাণু। এটা নির্গত হওয়ার পর 12 থেকে 24 ঘন্টার মধ্যে এটা অ্যাম্পুলাতে পৌঁছায়। তারপর অ্যাম্পুলাতে পৌঁছানোর পর ওখানে প্রায় 48 ঘন্টা অবস্থানকালে, অর্থাৎ ওভিউলেশনের পর 72 ঘন্টা হচ্ছে অবস্থান করে, এবং যদি তারপর নিষেক না হয় তাহলে সেটি নষ্ট হয়ে যায়। সাধারণত অ্যাম্পুলাতে পৌঁছানোর পর প্রথম 24 ঘন্টা পর্যন্ত এর নিষেক হতে পারে বা নিষেক যোগ্যতা থাকে। তো এদিকে শুক্রাণু যদি পৌঁছায় ওই সময়, তবেই কি নিষেক সম্ভব। এদিকে নিষেক মানে অর্থাৎ যৌন মিলনের মাধ্যমে নিষেক পৌঁছাতে পারে, স্ত্রী পুরুষের যৌন মিলনের মাধ্যমে। একবারে যে পরিমাণ সিমেন, পুরুষের সিমেন স্ত্রীলোকের যোনির মধ্যে নিক্ষিপ্ত হয়, তাতে অ্যাপ্রক্সিমেটলি 30 কোটি শুক্রাণু থাকে। তো এই 30 কোটি শুক্রাণুর সবাই কিন্তু নিষেকের ক্ষমতা নেই। এদের মধ্যে আমি যদি ধরে নিই 30 কোটি শুক্রাণু থাকে, তাহলে তার মধ্যে মাত্র একটি শুক্রাণুর ক্ষমতা ধরে ওই ডিম্বাণুর সাথে নিষিক্ত হওয়ার। অর্থাৎ যে শুক্রাণুটি সবচেয়ে সক্রিয়, সব থেকে সক্ষম, সেটি ডিম্বাণুর সাথে মিলিত হয়। মানে এখানেও একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ একটা সংগ্রাম ঘটে 30 কোটি শুক্রাণুর মধ্যে, এবং সব থেকে সক্রিয়টি মিলিত হয় ডিম্বাণুর সাথে, অর্থাৎ বেস্ট কোয়ালিটির শুক্রাণুটি মিলিত হতে পারে। এখন এই যে শুক্রাণুগুলো, কিন্তু একটি শুক্রাণু তো নয়, অসংখ্য শুক্রাণু, 30 কোটির মতো শুক্রাণু যোনিতে আসে, কিন্তু তার জরায়ুর মধ্যে দিয়ে যখন ফ্যালোপিয়ান নালীর দিকে এগিয়ে যায়, তখন অধিকাংশ শুক্রাণুই নষ্ট হয়ে যায় বা মারা যায়। তার কারণ অ্যাসিডিটি রয়েছে জরায়ুর মধ্যে, জরায়ুরের মধ্যে যে অ্যাসিডিটি থাকে, সেই অ্যাসিডিটির কারণে অনেকটাই নষ্ট হয়ে যায়। তারপর দীর্ঘ পথ অতিক্রম করতে হয় শুক্রাণুকে অ্যাম্পুলায় পৌঁছানোর জন্য। তাতে শক্তির অভাবে অনেক শুক্রাণু মারা যায়। তো কয়েক হাজার শুক্রাণুই, এই কোটি 30 কোটির মধ্যে হয়তো কয়েক হাজার শুক্রাণু মাত্র ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করার সুযোগ পায়। আর তার মধ্যে একটি প্রথম যে শক্তিশালী শুক্রাণুটি পৌঁছতে পারে, অর্থাৎ যেন শুক্রাণুদের একটা দৌড় প্রতিযোগিতা হয়, তাতে সব থেকে যে সবার আগে যে পৌঁছতে পারে যে শুক্রাণুটি, সেটি সবচেয়ে সক্ষম, সক্রিয়, এবং সেটি ডিম্বাণুকে নিষিক্ত করে। তো শুক্রাণুর গতিবেগ যেখানে বলি, যে শুক্রাণু যে এই যে পুচ্ছের সাহায্যে সাঁতার কেটে যায়, এটা 1.5 থেকে 3 মিলিমিটার পার আওয়ার এর যে গতিবেগ, যে এটা হলো যে পার আওয়ার না, পার মিনিট। 1.5 থেকে 3 মিলিমিটার পার মিনিট হলো এর গতিবেগ। যাই হোক, এবার এই যে শুক্রাণু পৌঁছচ্ছে ডিম্বাণুর কাছে অ্যাম্পুলাতে, সেখানে পৌঁছতে গেলে পরে কতগুলো, এবং গিয়ে নিষেক ঘটাতে গেলে কতগুলো পর্যায়ের মধ্যে দিয়ে হয়। 5টি পর্যায়ে নিষেককে ভাগ করতে পারি আমরা। প্রথম, এটা হচ্ছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন কথার অর্থ শুক্রাণুর সক্রিয়করণ, অর্থাৎ শুক্রাণু, আগেই বলেছি শুক্রাণু সক্রিয় থাকে না, শুক্রাণুকে সক্রিয় হতে হয় ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য, সেই ক্যাপাসিটেশন। তারপরে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন কথার অর্থ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সঙ্গে একসঙ্গে গাত্র সংলগ্ন হওয়া, মানে দুটো একসঙ্গে সংলগ্ন হওয়া। অ্যাক্রোজোমাল রিয়াকশন বা পেনিট্রেশন, অর্থাৎ শুক্রাণুর মাথায় যে টুপির মতো অ্যাক্রোজোম থাকে, সেখান থেকে কিছু রাসায়নিক নিঃসৃত হয়ে যে রিয়াকশন হয়, এবং তার মাধ্যমে পেনিট্রেশন মানে ভেদ করে, ডিম্বাণুর প্রাচীর ভেদ করে। কর্টিক্যাল রিয়াকশন এবং
অ্যাম্ফিমিক্সিস বা ক্যারিওগ্যামি, এই 5টি পর্যায়ের মধ্যে দিয়ে নিষেক ঘটে। প্রথমে আমরা আসবো ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন কথার অর্থ হলো শুক্রাণু সক্ষমতা বৃদ্ধি। শুক্রাণু স্ত্রীলোকের যোনিতে নিক্ষিপ্ত হওয়ার পর 5 থেকে 6 ঘন্টা সময় লাগে শুক্রাণুর সক্রিয় হতে। এই শুক্রাণুর সক্রিয় হওয়াকে বলা হয় ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশনের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে? সাধারণত 4টি ঘটনা ঘটে। নাম্বার 1, যে অ্যালবুমিন নামক একটি প্রোটিন যা স্ত্রীলোকের জননতন্ত্রের মধ্যে অবস্থান করে, মানে যোনির মধ্যে অবস্থান করে, সেটি শুক্রাণুর প্লাজমা পর্দায় অগ্রভাগে অবস্থিত কোলেস্টেরলকে সরিয়ে দেয়, রিমুভ করে, এবং তার ফলে শুক্রাণুর প্লাজমা পর্দার যে ভেদ্যতা তার পরিবর্তন ঘটে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে প্লাজমা পর্দা থেকে, শুক্রাণুর যে প্লাজমা পর্দা সেখান থেকে কিছু প্রোটিন এবং কার্বোহাইড্রেট অপসারণ ঘটে। নাম্বার 3, যে শুক্রাণুর যে প্লাজমা পর্দা তার যে মেমব্রেন পোটেনশিয়াল এটা পরিবর্তিত হয় এবং এটা অধিকতর নেগেটিভ হয়ে যায়। শুক্রাণুর প্লাজমা পর্দা অধিকতর নেগেটিভ হয়ে যায় এবং তার ফলে কি হয়, পটাশিয়াম আয়নগুলো শুক্রাণুর সাইটোপ্লাজম থেকে বাইরে বেরিয়ে যায় এবং যে প্লাজমা পর্দা শুক্রাণুর তার ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায়। তার ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন শুক্রাণুর ভেতরে মস্তকের মধ্যে প্রবেশ করে। এটা গেল তৃতীয় ঘটনা। আর চতুর্থ ঘটনা সেটা হচ্ছে প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। এই 4টি ঘটনার মধ্যে দিয়ে শুক্রাণু সক্ষম হয়, অর্থাৎ ক্যাপাসিটেশন ঘটে। এরপরে আমরা আসবো দ্বিতীয় ঘটনা, যেটাকে আমরা বলছি অ্যাগ্লুটিনেশন, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর গাত্র সংলগ্ন হয়। এখানে গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি উসাইট থেকে এক প্রকার গ্লাইকোপ্রোটিন নিঃসৃত হয়, যাকে বলা হয় ফার্টিলাইজিন। একই সঙ্গে শুক্রাণুর মস্তক থেকে আরেকটি রাসায়নিক নিঃসৃত হয়, যে রাসায়নিকের নাম হলো অ্যান্টিফার্টিলাইজিন। তাহলে ডিম্বাণুর থেকে করিত হলো ফার্টিলাইজিন, শুক্রাণু থেকে করিত হলো অ্যান্টিফার্টিলাইজিন, এবং এই দুইটি রাসায়নিকের প্রভাবে রাসায়নিকের যে বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়ার ফলে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরে গাত্র সংলগ্ন হয়। আসলে শুক্রাণু বুঝবে কি করে কোথায় ডিম্বাণু আছে? তো ডিম্বাণুতে তো চোখ দিয়ে দেখার ব্যাপার নেই, রাসায়নিক একটা ওই কেমোট্যাকটিক মুভমেন্ট আর কি, যেটা হয় যে ডিম্বাণু রাসায়নিকের প্রতি আকৃষ্ট হয় এক ফার্টিলাইজিনের সঙ্গে অ্যান্টিফার্টিলাইজিন, এবং তারা মিলিত হয়। এর ফলে শুক্রাণু আর ডিম্বাণুর গাত্র সংলগ্ন হয়। এরপরে যে 3 নম্বর পয়েন্ট, সেটা হলো অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন বা পেনিট্রেশন। এখানে হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম, যে টুপির মতো অংশ থাকে, সেখান থেকে একটা উৎসেচক ফলিত হয়। সেখানে কতগুলো উৎসেচক থাকে, আমি একটা বলবো না এখন, কতগুলো উৎসেচক থাকে, যে উৎসেচকগুলো ডিম্বাণুর প্রাচীর অর্থাৎ করোনা রেডিয়াটা, জোনা পেলুসিডা এগুলো ভেদ করতে সাহায্য করে। অ্যাক্রোজোমের মধ্যে অবস্থিত এই উৎসেচকগুলোকে এক কথায় বলা হয় স্পার্ম লাইসিন। এই স্পার্ম লাইসিনে প্রধানত 3 প্রকারের এনজাইম থাকে। নাম্বার 1, হায়ালিউরোনিডেজ। এটা একটা হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক। এরা কি করে না, করোনা রেডিয়াটা, ডিম্বাণুর যে করোনা রেডিয়াটা, এই দেখো ছবিতে ডিম্বাণুর এই যে বাইরে করোনা রেডিয়াটা স্তর, এই করোনা রেডিয়াটা স্তরটা ভেদ করতে সাহায্য করে অ্যাক্রোজোম থেকে ফলিত হায়ালিউরোনিডেজ নামক হাইড্রোলাইটিক এনজাইম পাচিত করে করোনা রেডিয়াটা স্তর। এরপরে নিউরামিনিডেজ, এটাও একটা হাইড্রোলাইটিক এনজাইম যেটা অ্যাক্রোজোম থেকে ফলিত হয়। এরা কি করে না, নিউরামিনিক অ্যাসিড যা কিনা একটা গ্লাইকোপ্রোটিনের মধ্যে অবস্থান করে, এই যে জোনা পেলুসিডা স্তর, এই জোনা পেলুসিডা স্তরে
অবস্থিত এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যাতে রয়েছে সেই গ্লাইকোপ্রোটিনে রয়েছে নিউরামিনিক অ্যাসিড। এই নিউরামিনিক অ্যাসিডকে অপসারিত করে না নিউরামিনিডেজ, যে নিউরামিনিডেজ এই শুক্রাণুর অ্যাক্রোসোমের মধ্যে রয়েছে। তার ফলে কি হয় না, তার ফলে এই যে জোনা পেলুসিডা স্তরের এমন পরিবর্তন ঘটে যায় যাতে প্রথম যে শুক্রাণুটা এসেছে সে ছাড়া অন্য শুক্রাণু আর জোনা পেলুসিডা কাছে পৌঁছতে না পারে বা জোনা পেলুসিডার সঙ্গে যুক্ত হতে না পারে। তাহলে নিউরামিনিডেজ কি করে না, একের অধিক শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। এই একের বেশি শুক্রাণু প্রবেশ করলে সেই ঘটনাকে বলে পলিস্পার্মি। তাহলে পলিস্পার্মি হতে বাধা দেয়। 3 নম্বর যে এনজাইম স্পার্মালাইসিনের মধ্যে থাকে সেটা হচ্ছে অ্যাক্রোসিন, বা একে জোনালাইসিন বলা হয়, জোনালাইসিন বা অ্যাক্রোসিন। অ্যাক্রোসিনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি প্রো অ্যাক্রোসিন খরিত হয়, পরে সেটা অ্যাক্রোসিনে রূপান্তরিত হয়। তো সেই অ্যাক্রোসিন এই জোনা পেলুসিডা স্তরকে পাচিত করতে সাহায্য করে, জোনা পেলুসিডা স্তরকে। তাহলে জোনা পেলুসিডা স্তর যদি পাচিত হয়ে যায়, দেখো ভেতরে ঢুকে আসবে। তাহলে প্রথমে দেখো এই যে স্পার্ম করোনার এরিয়াটা ভেদ করছে, এই ভেদ করে চলে এলো, এই যে অ্যাক্রোসোম থেকে বেরিয়ে এলো এনজাইম জোনা পেলুসিডা স্তরে, এবার ভেদ করলো, ভেদ করে টাচ করলো। কোনটা টাচ করবে না ভাইটালাইন পর্দা। এবার মস্তক অংশ ভাইটালাইন পর্দা টাচ করবে। নেক্সট চলে আসছি আমরা কর্টিক্যাল রিঅ্যাকশন। কর্টিক্যাল রিঅ্যাকশনে কি হয় না, শুক্রাণুর অ্যাক্রোসোম, শুক্রাণুর যে প্লাজমা পর্দা, অ্যাক্রোসোমের যেহেতু অ্যাক্রোসোম থেকে এনজাইম বেরিয়ে গেছে, এখন মস্তক অংশের যে প্লাজমা পর্দা, এই প্লাজমা পর্দার সঙ্গে ডিম্বাণুর যে বাইরে যে প্লাজমা পর্দা রয়েছে বা যে ভাইটালাইন পর্দা, তার পরস্পর টাচ করে। এদিকের পর্দা ডিম্বাণুর এই পর্দা, এটাকে ভাইটালাইন পর্দা, এবং এটা শুক্রাণুর যে প্লাজমা পর্দা পরস্পর স্পর্শ করে। এখন এই কর্টিক্যাল দানার কথা একটু আগে আমি গত পর্বে বলেছিলাম। এই দেখো এই যে ভাইটালাইন পর্দার নিচে উপ্লাজমের বাইরের দিকে এই যে দানা দানা পদার্থ, এগুলো গলগি ভেসিকেল প্রকৃতপক্ষে, এবং এর মধ্যে কিছু দানা থাকে, দানা জাতীয় বস্তু থাকে, যেগুলো প্রোটিন, মিউকোপলিস্যাকারাইড ইত্যাদি দানা। এই দানাগুলো এক্সোসাইটোসিস পদ্ধতিতে, হ্যাঁ এখানে একটু বলে রাখা দরকার যে যখনই ভাইটালাইন পর্দা শুক্রাণুর মস্তক স্পর্শ করে, অর্থাৎ শুক্রাণুর প্লাজমা পর্দা এবং ডিম্বাণুর ভাইটালাইন পর্দা বা প্লাজমা পর্দা, ওটাই প্লাজমা পর্দা, যখন পরস্পরকে স্পর্শ করে দুটো একত্রীভূত হয়, অর্থাৎ একসঙ্গে জুড়ে যায়। এবং ঠিক সেই সময় কি হয় যে শুক্রাণুর মস্তক অংশে আগেই বলেছি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন ঢুকে গেছিল, সেই ক্যালসিয়াম আয়নগুলো বেরিয়ে আসে। যেই ক্যালসিয়াম আয়ন বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে এই যে ভাইটালাইন পর্দা এর ভেদ্যতার পরিবর্তন ঘটে। ফলে এখান থেকে এই যে কর্টিক্যাল দানার মধ্যে থেকে বিভিন্ন যে পদার্থগুলো রয়েছে, সেই প্রোটিন, মিউকোপলিস্যাকারাইড ইত্যাদি পদার্থগুলো, এগুলো এক্সোসাইটোসিস পদ্ধতিতে বেরিয়ে গিয়ে এই পেরিভাইটালাইন স্পেস, এই যে ফাঁকা জায়গা, পেরিভাইটালাইন স্পেসের মধ্যে ওই পদার্থগুলো সঞ্চিত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয়, এই যে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করার সাথে সাথে ভাইটালাইন পর্দার যে ভেদ্যতার পরিবর্তন ঘটলো, এটাকে আমরা বলবো ডিপোলারাইজেশন ঘটে, এর পর্দার ডিপোলারাইজেশন হয়। এবং তার ফলে কর্টিক্যাল দানা থেকে বিভিন্ন ওই প্রোটিন, মিউকোপলিস্যাকারাইড, এগুলো এক্সোসাইটোসিস পদ্ধতিতে বেরিয়ে গিয়ে পেরিভাইটালাইন স্থানের মধ্যে প্রবেশ করে। ফলে পেরিভাইটালাইন এই যে স্থানটা, এটা ফাঁকা জায়গা আর থাকে না, এটা কিন্তু সলিড হয়ে যায়, এইসব মিউকোপলিস্যাকারাইড আর প্রোটিন সলিড হয়ে যায়। এদিকে জোনা পেলুসিডা স্তরটাও কিন্তু একেবারে হার্ড হয়ে যায়, কঠিন হয়ে যায়। ফলে আর কোনোভাবেই যে শুক্রাণুটা প্রবেশ করেছে ওটা বাদে তার পেছনে থাকা অন্য কোনো শুক্রাণু জোনা পেলুসিডা স্তরও ভেদ করতে পারে না, ইভেন ভাইটালাইন পর্দাও আর ভেদ করতে পারবে না, কোনোভাবেই পেরিভাইটালাইন স্পেস অতিক্রম করতে পারবে না। এই কাজে এরপরে এই ঘটনাটাকে বলা হয় কর্টিক্যাল রিঅ্যাকশন। এই যে ঘটনাটা ঘটলো এর নাম হলো কর্টিক্যাল রিঅ্যাকশন। তা কর্টিক্যাল রিঅ্যাকশনের ফলে কি হয় না, পলিস্পার্মি অর্থাৎ একাধিক শুক্রাণুর প্রবেশ বাধাপ্রাপ্ত হয়, পলিস্পার্মি রোধ হয়। এটা হলো কর্টিক্যাল রিঅ্যাকশন। লাস্ট হচ্ছে অ্যাম্ফিনিক্সিস অর ক্যারিওগ্যামি। এই ঘটনার পরে
ডিম্বাণুর মধ্যে, ডিম্বাণু না বলে এটাকে আমি বলবো গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট। তোমরা জানো যে এর মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেটা কিন্তু পুরোপুরি সেকেন্ড মিওটিক ডিভিশন হয়নি, মেটাফেজ 2 তে অ্যারেস্ট হয়েছিল, আটকে ছিল মেটাফেজ 2 তে। এইবার এর বিভাজন শুরু হলো এবং সে কমপ্লিট করবে, সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট করবে এরপর। অর্থাৎ শুক্রাণু যতক্ষণ না ভাইটালাইন পর্দা টাচ করছে ততক্ষণ পর্যন্ত কোনো চেঞ্জ নেই। ভাইটালাইন পর্দা টাচ করলো, কর্টিক্যাল রিয়াকশন করলো, সঙ্গে সঙ্গে এখানে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট করলো। করার পরে যে নিউক্লিয়াসটা তৈরি হয় তাকে বলা হয়, আমরা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, তাকে বলা হয় প্রোনিউক্লিয়াস। এটা ডিম্বাণুর প্রোনিউক্লিয়াস। অপরদিকে শুক্রাণুর মস্তক অংশ সাইটোপ্লাজম সহ পুরোটা এখানে প্রবেশ করলো, একে বলা হয় স্পার্ম প্রোনিউক্লিয়াস। একই সঙ্গে এর মস্তক অংশ সেন্ট্রিওল গুলো প্রবেশ করে, একই সঙ্গে সেন্ট্রিওল প্রবেশ করে এবং সেই সেন্ট্রিওল, শুক্রাণুর যে দুটো সেন্ট্রিওল, এরা বেম গঠনে সাহায্য করে। তাহলে শুক্রাণুর প্রোনিউক্লিয়াস এবং ডিম্বাণুর প্রোনিউক্লিয়াস একত্রে মিলিত হয়। দেহ এবং পুচ্ছ অংশ শুক্রাণুর ওগুলো বাইরে পড়ে থাকে, জোনা পেলুসিডাস স্তরে বাইরে এগুলো থেকে যায়। এই যে দুটো প্রোনিউক্লিয়াসের মিলন, একে বলা হয় অ্যাম্ফিমিক্সিস বা ক্যারিওগ্যামি। দুটি প্রোনিউক্লিয়াসের মিলনকে বলা হয় অ্যাম্ফিমিক্সিস অর ক্যারিওগ্যামি। এই যে দেহ, শুক্রাণু দেহ পুচ্ছ অংশ, এগুলো পরে ডিজেনারেট করে যায়, এগুলো নষ্ট হয়ে যায়। আর যেহেতু সেকেন্ড মিওটিক ডিভিশন এখানে কমপ্লিট হয়, তোমরা জানো সেখানে আগে আমরা উজেনেসিসে পড়েছি যে সেকেন্ড পোলার বডি তৈরি হয়। তো পোলার বডিটা এক প্রান্তে তৈরি হয়, পোলার বডিটাও নষ্ট হয়ে যায়, গ্র্যাজুয়ালি নষ্ট হয়ে যায়। তাহলে এর ফলে এই যে দুটো প্রোনিউক্লিয়াসের মিলন হয়, মিলনের ফলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। এইভাবেই নিষেক ক্রিয়া সম্পন্ন হয় 5টি পর্যায়ের মধ্যে দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারলে নিষেক, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে কিছু আলাদাভাবে ছোট ছোট কোশ্চেনও আসে, প্রত্যেকটা পার্ট এবং তার কি বৈশিষ্ট্য, কি ঘটনাবলী তোমরা ধারাবাহিকভাবে সেগুলো অলরেডি লিখে কিন্তু তৈরি করবে খাতা।